কেমন আছেন বন্ধুরা? ব্লগিং উইথ করবিস চ্যানেলে সবাইকে স্বাগত। আগের দিন আমি কন্যাকুমারী কিছুটা ঘুরিয়ে দেখেছি। দ্বিতীয় দিন আমাদের গন্তব্যস্থল কেরালার কিছু ভিজিটিং স্পটগুলো ঘুরে দেখা, যেগুলোর জন্য আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি। দেখুন, সেই গাড়িটা আমাদের হোটেল থেকেই নিয়েছি। 2800 টাকা এসি ডিজায়ার নিয়েছি, 4 সিটের, সারাদিন ঘোরার জন্য। বিবেকানন্দ রকেট থেকে ভোরবেলা শঙ্করধ্বনির মাধ্যমে আমাদের ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমরা পরবর্তী গন্তব্যস্থলগুলো ভিজিট করার জন্য রেডি হয়ে নিলাম কিছুটা প্রাতরাশ খেয়ে। সমস্ত ভিজিটিং স্পটগুলো কিন্তু কেরালার রাজধানী ত্রিবান্দ্রমের মধ্যেই পড়বে। আমাদের ভিজিটিং মেন স্পটগুলো হলো সাইবাবা টেম্পল, পদ্মপুরম প্যালেস, পুবার আইল্যান্ড ব্যাক ওয়াটার, ইন্টারন্যাশনাল সি বিচ কোভালাম, লাইট হাউস ও বিশ্বের সবথেকে ধনী মন্দির পদ্মনাভ স্বামী টেম্পল। দূরত্বের স্থানগুলো দেখার জন্য একটু যদি তাড়াতাড়ি সকাল সকাল বের হন তাহলে কিন্তু সব ভালোভাবে দেখতে পাবেন। আমরা কিন্তু 8:20 মধ্যে আমাদের ব্রেকফাস্ট সেরে বার হয়ে গেছি। এতে অনেকটা দেখা সম্ভব হয়, তা নাহলে বেশিক্ষণ যদি কোনো জায়গায় দেরি করেন অন্য স্পট একটা দুটো কিন্তু আপনাদের বাদ হয়ে যাবে। অন্য জায়গায় ঘুরতে যাবেন কিন্তু ভাষাগত সমস্যা অতটা অসুবিধা হয় না। কেরালায় ঘুরতে গেলে এই একটা বিশেষ সমস্যা, তারা কিন্তু বেশিরভাগ কেউ কোঅপারেট করতে চায় না। এক্ষেত্রে নিজেকে ওদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে, তবেই কিন্তু সব ভালোভাবে ঘুরতে পারবেন। এটা একটি বিশেষ ইনফরমেশন। এখন আমরা সাইবাবা টেম্পলের দিকে যাত্রা করেছি, আমাদের প্রথম দ্রষ্টব্যস্থল। আমাদের ড্রাইভার তো মনে হলো বেশ ভালো। চলুন যেভাবে দেখব সমস্ত সেগুলো আপনাদের দেখাতে চাইব। প্রথমেই দেখুন রাস্তাটা কত সুন্দর, এত সুন্দর যে গাড়ি একদম স্মুথলি চলে যাচ্ছে। রাস্তায় যাওয়ার পথেই দেখতে পাবেন এলিফ্যান্ট রক। এটা বেশ খুবই সুন্দর ন্যাচারাল প্রকৃতি, দেখলে চোখ জুড়িয়ে যাবে। দেখুন আমরা চলে এসেছি সাইবাবা টেম্পলের কাছে। এখানে প্রবেশের কোনো মূল্য নেই। সাইবাবা মন্দিরের বাইরে অভ্যন্তরে শঙ্কু উভয় অংশ কিন্তু স্বর্ণাবৃত। মন্দিরের ভিতরে সাইবাবার মূর্তিটি ইটালীয় মার্বেল দিয়ে তৈরি করা রাজকীয় বেনারসি জাতীয় কাপড়ে আবৃত করা। স্বর্ণ মুকুটটি দ্বারা মাথাটি ঢাকা। সুন্দর সুগন্ধি ফুল ও মালা দিয়ে বাবাকে সাজানো আছে। ভিতরের ফটোগ্রাফি করা নিষিদ্ধ। এনারাও স্থানীয় এখানকার সাইবাবার মন্দিরে পুজো দিতে এসেছেন। আমাদের সঙ্গে পরিচিত হলো, লজেন বিতরণের মাধ্যমে ওনাদের সঙ্গে আমার ভালো একটা সম্পর্ক গড়ে উঠল। এই সাইবাবার মন্দিরে ধুনি প্রজ্বলিত রয়েছে 24 ঘন্টা। আপনি 20 টাকা দিয়ে কাঠ কিনে এখানে কিন্তু একটা দিতেই পারেন সবার মঙ্গল কামনার্থে। দেখুন এখানে বাইরে চারপাশে ওনার সুন্দর সুন্দর কার্যের সমস্ত ফটো তোলা আছে। সবাই ওনাকে ভগবান রূপেই পুজো করে থাকেন। আর পরিবেশটা কত সুন্দর, স্নিগ্ধ আর টিপটাপ, না দেখলে বিশ্বাস হবে না চারপাশটা। সাইবাবা ছিলেন ভারতীয় আধ্যাত্মিক গুরু এবং ফকির। সাধু হিসেবে ওনাকে পুজো বা শ্রদ্ধা করা হয়। হিন্দু মুসলমান উভয়ই সমানভাবে পুজো করে থাকেন। ওনার আসল মন্দির কিন্তু দ্বারকাময়ী, যেটি বোম্বে বা ভারতবর্ষের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। আমাদের পরবর্তী গন্তব্যস্থল পদ্মনাভপুরম প্রাসাদ বা প্যালেস। বেশ সুন্দর, স্টেশনের কাছাকাছি। এটা কিন্তু নাগেরকয়েলের মধ্যে এই মন্দিরটা দেখা যায় ট্রেন থেকে। সেইটাই এখন আমরা যাওয়ার পথে পড়েছে, দেখতে দেখতে এগিয়ে চললাম। এই ফাঁকে আমাদের ভিজিটিং কার্ডটা আপনাদের দেখিয়ে দিলাম, ফোন নাম্বারটা আছে। আপনারা ইচ্ছা করলে কিন্তু এই কার্ডের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। তবে কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন সব কিন্তু পরিষ্কারভাবে বলে নেবেন, নালে কিন্তু দু একটা এদিক ওদিক সবাই ফাঁকি দিয়ে কিন্তু চলে আসে। পদ্মনাভপুরম প্রাসাদটি কলকুলাম প্রাসাদ নামে পরিচিত। ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী জেলার পদ্মনাভপুরমে অবস্থিত। বর্তমানে এটি কেরালা সরকারের অধীন। পদ্মনাভপুরম হল পূর্বের হিন্দু রাজ্য এভাঙ্করের প্রাক্তন রাজধানী। এই প্যালেসটি খোলা থাকে সকাল 9টা থেকে 12:30 আর দুপুরবেলা 2 PM থেকে 4:30 PM পর্যন্ত। সোমবার বন্ধ, ন্যাশনাল হলিডে বা এখানকার রাজ্যের ছুটিগুলিতে বন্ধ থাকে। এখানে কিন্তু টিকিট কাটতে হয়। বড়দের 35, ছোটদের 10 টাকা, বিদেশিদের 300 টাকা আর ছোটদের 100 টাকা। স্টিল ফটোগ্রাফিতে 50 আর ভিডিও করলে 2500 টাকা। আমাদের পরবর্তী গন্তব্যস্থল পুবার ব্যাকওয়াটার দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি। প্রথমেই বলি, গাড়ির ড্রাইভার যেখানে নিয়ে যাবে আপনাকে সেখানেই যেতে হবে। তবে আপনারা যেখানেই যাবেন সেখান থেকেই পুরো ব্যাকওয়াটারটা ঘুরে দেখতে পারবেন। পুবার ব্যাকওয়াটারে সব ওনার কাছেই শুনবেন। चारों तरफ से पेड़ होगा, पेड़ के बीच में से बोट जाएगा। बट हम एक ही बोट जाएगा इस तरह का कर्व फॉल्स, पूरा गुफा के जैसे ही।
आप लोग ने एनाकोंडा मूवी तो देखा रहेगा, फेमस मूवी। कहने का मतलब ये है कि पूरा गुफा के जैसा टेढ़ा मेढ़ा एरिया, कोई एनिमल्स नहीं, बर्ड देख सकते हो, लाइक किंगफिशर का रिश्ते का बर्ड। फिर आएगा मैंग्रोव फॉरेस्ट, वो भी 2-3 किलोमीटर के एरिया पर होगा। आगे जगह 2 आइलैंड है, हुआर आइलैंड और दूसरा एस्टोरिया आइलैंड। साथ में स्टैच्यू जस्ट फोटो क्लिक करना है। फिर आएगा एलिफेंट रॉक, एक ऐसा होता है, एक एंगल से आप देखो हाथी के शेप कुछ होगा। रेस्टोरेंट आएगा प्योर वेज पंजाबी ढाबा, अगर वेज चाहिए तो, नहीं तो सीक्वेंस फ्लोटिंग रेस्टोरेंट 100% वेज भी है। रेस्टोरेंट के बाद एक कोकोनट आइलैंड, इस आइलैंड को राउंड करके आखिर में आएगा बीच, जिधर आपको नैया नदी जो 80 किलोमीटर लंबा नदी और अरब समंदर का जो संगम, मतलब जो बैकवाटर का आपको देखा नदी सागर का जो संगम पॉइंट आपको बोट में बैठ के देखना है, उतरना नहीं क्योंकि हाइट है, अगर फ्लो टाइड होगा तो उतरना। तो पूरा 15 किलोमीटर का सर्कल पॉइंट, 2 घंटे का 2 आवर्स का पैकेज। फिर 1.5 घंटा जिसमें आपका एनाकोंडा का फॉरेस्ट मिस होगा और 1 घंटा जो दोनों फॉरेस्ट छोड़ के सिर्फ बीच में ठीक रहेगा। এখন আমরা তো একটা বোট করে নিয়েছি 4 জনের জন্য, যেটা 2% 1 আওয়ার 2500 টাকা, 2% 1.30 মিনিটস 3500 টাকা, 2% 2 আওয়ার্সের জন্য 4500 টাকা। এছাড়া অ্যাডিশনাল পার পার্সন 500 টাকা করে এক্সট্রা চার্জ আছে। দেখুন এই গাড়িতেই সেইগুলো লেখা আছে বোটের মধ্যে। সবাইকে লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক, সেটা পরেই বুঝতে পারবেন। চলুন যেভাবে দেখেছি সেভাবে ঘুরে দেখি এবার সমস্ত ব্যাকওয়ার্ডটা। আমরা পুবার ব্যাকওয়ার্ড জার্নিটা বোটিংয়ে 2 ঘন্টার জন্যই করেছি, খুবই সাসপেন্স আর থ্রিলারের মধ্যে। চলুন আমরা এগিয়ে চলেছি। প্রথমেই বলি, পুবার হলো দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের ত্রিবান্ধম জেলার একটি ছোট উপকূলীয় গ্রাম, ত্রিবান্ধমের দক্ষিণ প্রান্তে এবং একটি মাত্র শেষ গ্রাম যেটি কেরালার শেষ অংশকে চিহ্নিত করে। প্রথমেই আর একটা কথা বলে রেখি, দেখুন কত রকম ক্যাকটাস জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। বোটটা তো এগিয়ে চলেছে সুন্দরভাবে, তার ফাঁকেই বলে দিই, দেখুন আপনারা যদি দরদাম করেন কিছুটা কিন্তু পয়সা অবশ্যই কম হতে পারে, একটুখানি দরদাম করে নেবেন তাহলেই হবে। ক্যাকটাসের বন দেখতে পাচ্ছেন, এইরকম ভাবে ছোট ছোট ভাবে ভাগ করা। এখানে প্রচুর নারকেল গাছ দেখতে পাচ্ছেন। যে সমস্ত অরণ্য জঙ্গল আছে এখানে কিন্তু ঔষধি গাছ ভর্তি, আর প্রচুর ফলের গাছ আছে, আম, আনারস, আরও বিভিন্ন ধরনের, কিন্তু কোনো ফলই খাওয়া যায় না, বিষাক্ত, ঔষধ হিসেবে সমস্ত ব্যবহার করা হয়। দেখুন নানা রকম ক্যাকটাসের গাছ আর ম্যানগ্রোভ জাতীয় গাছের কিন্তু ছড়াছড়ি। এছাড়াও দেখুন কত রকমের পাখি আছে, দেখতে পারবেন নাইট হেরেন, ব্ল্যাক ডার্টার বা ইগলের দর্শনও পেতে পারেন, ব্রাহ্মণ কাইট, নানা ধরনের পাখি আছে। আমরা কেবল একটা দুটোই পাখি দেখেছি। দেখুন ফ্লোটিং হোটেল, এখানে কিন্তু ইচ্ছা করলে খাবার খেতেই পারেন। এছাড়া কিন্তু বিভিন্ন জায়গায় ডাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা ডাব খেয়েছি। এই ডাবগুলো কিন্তু 50 টাকা করে বিক্রি হয়, বেশ টেস্টি, খেয়ে দেখতেই পারেন। চলুন আরও ভেতর থেকে ভিতরে প্রবেশ করছি। ম্যানগ্রোভ জাতীয় অরণ্যে এর বেশ আলাদা আকর্ষণ। আসলে পুবারের নেওয়ার নদী আরব সাগরে প্রবাহিত হয়েছে। বর্ষাকালে নেওয়ার নদী পুবারের বালি, কাদা, খনিজ বহন করে নিয়ে আসে আর মোহনা তৈরি করেছে, যার সৌন্দর্য দেখে আপনি চোখ ফেরাতে পারবেন না। তবে বর্ষাকালে নেয়ার নদীর জলটা ঘোলা থাকে, অন্য সময় নাকি জলটা বেশ স্থির আর পরিষ্কার থাকে। দেখুন কি এক ধরনের ফল ম্যানগ্রোভ জাতীয় গাছে ঝুলে রয়েছে, বেশ সৌন্দর্য দেখলে দেখুন খুবই ভালো লাগছে। গাছগুলো কিরকম ম্যানগ্রোভ গাছ দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে আমরা কিন্তু নেয়ার নদীর একদম মধ্যে প্রবেশ করেছি। এখানে কিন্তু এই সময় জোয়ারের জন্য প্রচুর জলের মধ্যে দেখুন জোয়ার হচ্ছে, আর ছোট ছোট বোটগুলো কিভাবে যাচ্ছে দেখুন। নোয়ার নদীর জলটা কতটা উপরে উঠে এসেছে আর জলের ঢেউটা কিরকম। চারপাশে কিন্তু এরকম ফ্লোটিং হোটেল আছে, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আর নানা জায়গা থেকেই আপনারা বোটিং করতে পারবেন। দেখুন আস্তে আস্তে এই ব্রিজের তলায় চলে এসেছি। এইসব বোটিংয়ের জন্য বিভিন্ন জায়গায় যাত্রা পথ করা আছে। আসলে পুবারের আসল সৌন্দর্য নির্মল ব্যাকওয়াটার এবং তাদের মধ্যে ম্যানগ্রোভ, যার শেষ প্রান্ত দ্বীপের সঙ্গে যুক্ত। এই ব্যাকওয়াটারগুলি সমস্ত যাত্রাপথে জুড়ে আছে, চারপাশে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, পাখি আর এরকম বোটিং, ফ্লোটিং হোটেল, যা চোখ জুড়িয়ে যাবে। এখানে ধরুন আনারস আছে, এই আনারসগুলো কিন্তু বিষাক্ত আর কি বড় বড় দেখুন, একটু খেয়াল করে, তবে খাওয়া এগুলো নিষিদ্ধ। আমরা কিন্তু পুবার নদী ধরেই নানা রকম ম্যানগ্রোভের অরণ্য, একবার নদী এরকম ঘুরতে ঘুরতে দেখুন সঙ্গমস্থল আরব সাগর আর নেয়ার নদীর এখানে চলে এসেছি। এখান থেকে একটুখানি লক্ষ্য করলে দেখুন সমুদ্রের ওপারের থেকে জল আছড়ে আছড়ে ঢেউ
পড়ছে, যেটা অপূর্ব সুন্দর। তবে এর থেকে বেশি কাছে বোট যাবে না। ফ্লোটিং হোটেলগুলো রয়েছে, দেখুন এখানে কিন্তু থাকা খাওয়ারও ব্যবস্থা আছে। এগুলো কিন্তু হোটেল, এখানে খেয়েই নিতে পারেন। পাঞ্জাবি হোটেল, নিরামিষ খাবার, একটুখানি সময় ব্যয় করতেই পারেন। তবে বেশি সময় ব্যয় করলে অন্যদিকে ঘোরার সময়টা কিন্তু কমে যাবে। যাই হোক, এইভাবে সামনে দিয়ে বোটটা পাস করে চলেছে। আমরা দেখতে দেখতে একদম সঙ্গমস্থলে চলে এসেছি। দেখুন কি সুন্দর, মেঘের সঙ্গে সমুদ্রের সঙ্গে নদীর এক অপূর্ব মিলন ক্ষেত্র তৈরি হয়েছে। এইবারে দেখুন বোটটা আরও কাছে চলে এসছে। এইটাই একটা দর্শনীয় স্থল, দেখতে পাচ্ছেন। এর সঙ্গে আরও কাছে চলে এলাম, সমুদ্রটার একদম কাছ দিয়ে চলে এসছি। ঢেউগুলো আছড়ে পড়ছে। এইভাবে দেখতে দেখতে দেখুন এগুলো ফ্লোটিং হোটেলের কাছে চলে এসছি। এগুলো কিন্তু এসি, আপনারা বুক করে থাকতেই পারেন। সুব্যবস্থা আছে, খাওয়া দাওয়া সমস্ত কিছুই বেশ সুন্দরভাবে উপভোগ করা যায়। এর জন্য একটু সময় নিয়ে অবশ্যই আসতে হবে, একদিন থাকলেই সব থেকে ভালো। এইভাবে আরও কাছে চলে এসেছি। দেখুন এখানে একটা স্ট্যাচু আছে, যেটা দেখেছেন দেখানোর মধ্যে পড়বে। এইভাবে আস্তে আস্তে ঘুরে ঘুরে এখান থেকেই কিন্তু নৈয়ার নদীটা গ্রাম্য পথের মধ্যে দিয়ে প্রবেশ করে পৌঁছে এলাম, যেখান থেকে আমরা উঠেছি সেই জায়গা। তাহলে বন্ধুরা দেখুন সমস্ত নৈয়ার নদীর জার্নি পথটা কেমন হলো, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এখন আমরা পৌঁছে গেছি কোভালাম সি বিচে। দক্ষিণ ভারতের আরব সাগরের তীরের অবস্থিত একটি সমুদ্র সৈকত। কোভালামে দর্শনীয় সমুদ্র সৈকত রয়েছে, যেটা সবচেয়ে জনপ্রিয় এবং ইন্টারন্যাশনাল সি বিচ, যা বৃহত্তম সমুদ্র সৈকত। এটি 30 মিটার বাতিঘরের জন্য উপযুক্তভাবে নামকরণ হয়েছে। প্রচুর নারকেল গাছ আছে। চলুন ঘুরে দেখি এখন এই সি বিচটি। দেখুন সমুদ্রের জল কীরকমভাবে আছড়ে পড়ছে, প্রচণ্ড ঢেউ। এই মুহূর্তের বালিটা কিন্তু কালো। সমুদ্র সৈকতকে বিশেষ করে তুলেছে হলোমেনাইট এবং মেনানজাইটের উপস্থিতির জন্য। এই স্থানের বালিকে কালো রঙের হালকা ছায়া দিয়ে থাকে। 1930 সালের পর থেকে এই স্থানটি কিন্তু দেখুন ঘোরার জন্য আদর্শ সি বিচ আর ইন্টারন্যাশনাল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। বাইরে থেকে প্রচুর ভিজিটার্স, অ্যাংলো ইন্ডিয়ান বা পৃথিবী জুড়ে সবাই এখানে এসে কিছু সময় থাকেন, বা নিরিবিলিতে যারা থাকতে চান তাদের জন্য কিন্তু এই স্থানটা খুবই আদর্শ বা উপযুক্ত। সমুদ্রের ধারে কিন্তু প্রচুর ইন্টারন্যাশনাল হোটেল আছে, থাকা খাওয়ার সব রকম সুব্যবস্থা আছে। আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে 2-1 দিন থেকেই যেতে পারেন। দেখুন হোটেলগুলো একদম ছিমছাম, আর সব রকমের চাউ থেকে আরম্ভ করে যা যা সবার প্রিয় সব খাবার পেয়ে যাবেন। এমনকি নানা রকমের মাছের সুস্বাদু রেসিপিও কিন্তু আপনি বললে সঙ্গে সঙ্গে বানিয়ে দেবে। আপনিও কিন্তু ইচ্ছা করলে আপনার কেনাকাটা এখান থেকে করে নিতে পারেন। বেশ নানা রকমের পসার সাজিয়ে বসে আছে। দেখুন সমুদ্রের ধার দিয়ে ধীরে ধীরে হেঁটে চলুন। লাইট হাউসটা দেখা যাচ্ছে, এটা কাছে গেলে বুঝতে পারবেন বেশ কতটা উঁচু। সমুদ্রের ধার দিয়ে আর প্রচণ্ড হাওয়া, এখানে বেশ সুন্দর মেঘলা থাকার জন্য মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, কিন্তু আমাদের ছাতার প্রয়োজন হয়নি। ওয়েদারটা কত সুন্দর, আর হোটেলগুলো দেখুন বেশ খুবই সুন্দর। আপনিও ইচ্ছা করলে আপনার সঙ্গীকে নিয়ে এখানে এক দিন নিরিবিলিতে কাটিয়েই দিতে পারেন, কিছু সময় ব্যয় করলে, যেটা স্মরণীয় হয়ে থাকবে। আমি এখান থেকে কিছু সামান্য জিনিস টুকটাক কেনাকাটি করলাম, বেশ ভালো লাগলো যেগুলো। দেখুন বেশ কত সুন্দর সুন্দর জিনিস, বেশ প্রিয় জিনিসগুলো স্মৃতি হিসেবে সংগ্রহ করে নিলাম। এর সঙ্গে কিন্তু জেলেদের মাছ ধরার বিশাল বিশাল জাল রাখা আছে। আমার ভিডিওটা লক্ষ্য করলে দেখতে পাবেন, বা আপনারা ইচ্ছা করলে ভোরবেলায় কিন্তু এই নৌকায় করে সূর্যোদয় বা সন্ধ্যাবেলা সূর্যাস্ত দেখতে পারবেন। বিশাল বড় বড় হোটেলগুলো কিছু রয়েছে। চলুন সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ধীরে ধীরে আমরা লাইট হাউসের দিকে এগিয়ে চলেছি। আজকে মেঘ ছায়া পরিবেশ, সামান্য বৃষ্টির সঙ্গে চলে এলাম লাইট হাউসে। এখন এখানে টিকিট কাটতে হবে ভিতরে প্রবেশের জন্য। বিদেশিদের জন্য 50 টাকা, সাধারণ যাত্রীদের জন্য ভিজিটার্সদের 20 টাকা, ছোটদের 10 টাকা, বা সিনিয়র সিটিজেনের টিকিট 10 টাকা। দেখুন কত লম্বা এখানে লাইন দিয়েছি। এখানে ওঠার জন্য লিফট আছে, না হলে আপনারা হেঁটে উঠতে পারেন। বিশাল লম্বা ছোট ছোট সিঁড়ি ধরে অতক্ষণ ধরে ওঠার থেকে লিফটে ওঠাই ভালো। দেখুন উপরে চলে এসেছি। এই মুহূর্তে আকাশ মেঘলা আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সমস্ত অঞ্চলটা দেখুন লাইট হাউস থেকে ধরা পড়েছে। মেঘলা পরিবেশ, বৃষ্টির মাধ্যমে একটুখানি হেজি হলেও আকাশের সৌন্দর্য যেমন সুন্দর, সেখানে সমুদ্রের সঙ্গে শহরের সঙ্গে মিশে এক অদ্ভুত সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে, যেটা আমি ক্যামেরা বন্দি করেছি, আপনাদের সঙ্গে তুলে দেখালাম। এইবার দেখুন চারপাশটা আরও ভালোভাবে চারিদিকে ঘেরা। এই ঘেরার মধ্যে
বেশ থাকলেও একটু তো ভয় ভয়ই লাগবে এত উঁচুতে ওঠার জন্য, সমুদ্রের ঢেউগুলো কিভাবে আছড়ে পড়ছে, আর অন্যদিকে শান্ত শীতল হাওয়া আর বৃষ্টির জন্য আমাদের গায়ে ছিটকে আসছে। এইভাবে পুরো শহরটা দর্শন করলাম, যা মনের চিলেকোঠায় গেঁথে রইল সমস্ত জীবনের জন্য। লাইট হাউস কিন্তু 3টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে দর্শন করতে এলে একটু আগে থেকে লাইন দেবেন, প্রচণ্ড ভিড় থাকে। অন্য জায়গায় বলেছি একটু তাড়াতাড়ি ঘুরে এলেই তাহলে কিন্তু এইগুলো টাইমের মধ্যে দেখতে পাবেন। বৃষ্টির মধ্যে একটু নাবার জন্য দেখুন কতটা ভিড় জমে গেছে, ঠান্ডা হাওয়া বইছে, বেশ অনন্য সুন্দর একটা পরিবেশে আমরা দাঁড়িয়ে একটুখানি দেরি হওয়ার জন্য ফটো ক্যামেরা বন্দি করে নিলাম, যা আপনাদের সামনে তুলে ধরেছি। নিশ্চয়ই ভালো লাগবে। এরকম পরিবেশ যারা ঘুরতে পারেন না তারা এনজয় করতে পারবেন। আর ঘুরতে এলে দেখুন আমরা আস্তে আস্তে নেবে আবার সি বিচের ধারে চলে এসেছি। এখান থেকেই আমরা গাড়িতে করে এখন বিশ্বের সবচেয়ে ধনী পদ্মনাভ স্বামী টেম্পলটি দেখার জন্য রওনা দিলাম। বিশ্বের সবচেয়ে ধনী পদ্মনাভ স্বামী মন্দিরটি ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমে বিষ্ণুকে উৎসর্গকৃত একটি মন্দির। এটি 108টি দিব্য দেশমগুলির মধ্যে একটি বা বিষ্ণুর পবিত্র আবাস হিসেবে বিবেচিত হয়। এই মন্দিরে প্রবেশের জন্য পুরুষদের ধুতি আর উপরে উত্তরীয়, আর মহিলাদের জন্য শাড়ি অবশ্যই পরতে হবে। এখানকার অধিষ্ঠাত্রী দেবতা বিষ্ণু ও লক্ষ্মী। প্রধান দেবতা হলেন পদ্মনাভ স্বামী, বিষ্ণুর একটি রূপ যা শয়নভঙ্গিতে নিহিত। তার সর্প পর্বতে চিরন্তন যৌগিক নিদ্রায় নিয়োজিত পদ্মনাভ স্বামী হলেন ত্রাভঙ্কর রাজপরিবারের তত্ত্বাবধায়ক দেবতা। এই মন্দিরের 4টি উৎসব বিশেষভাবে বিখ্যাত। অক্টোবর নভেম্বর মাসে আইপসি, মার্চ এপ্রিল মাসে পাঙ্গুনি, আর প্রধান বার্ষিক উৎসব নবরাত্রি। এছাড়াও এই মন্দিরের সবচেয়ে বড় উৎসব লক্ষ্মী দীপম, যার অর্থ লক্ষাধিক প্রদীপ প্রজ্বলিত উৎসব। 6 বছরে একবার হয়। 56 দিন ধরে প্রার্থনা বা 3টি বেদ পাঠ করা হয় ও অবশেষে শেষের দিনে লক্ষাধিক তেলের প্রদীপ চালানো হয়ে থাকে মন্দিরের চারপাশে। কোনো কিছু নিয়েই মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন না, সবকিছু এখানে রাখার জায়গা আছে। দেখুন ধুতি না থাকলে ধুতি কেনার ব্যবস্থা আছে, মহিলাদেরও শাড়ি কেনার ব্যবস্থা আছে। সুতরাং এইগুলো পরেই আপনাকে দেখতে হবে ঠিক এই জায়গা থেকে জিনিসপত্র রাখতে বা ধুতি কিনতে পারবে। সিজনে কিন্তু প্রচুর ভিড় হয়, 3-4 ঘন্টা পার হয়ে যায়। আমরা অফ সিজনে এসেছি, খুব অল্প সময় দেখে মন্দির বেরিয়ে এলাম। অসম্ভব সুন্দর পরিবেশ, ভেতরে খুব সুন্দর কারুকার্য আর বিষ্ণুর মূর্তি দেখলে আপনারা মোহিত হয়ে যাবেন। আমরা কিন্তু যখন কোভালাম বিচে ছিলাম বা রাস্তায় আস্তে আস্তে টুকটাক খেয়ে নিয়েছি। আমাদের সঙ্গে বাদাম ভাজা, চিড়ে ভাজা, রাস্তা থেকে কেনা পাউরুটি এরকম খেয়ে আমাদের টিফিনটা পুরো সমানে খাওয়া হয়ে গেছে। সেই জন্য বসে ভারীভাবে লাঞ্চ করা হয়নি। দেখুন আমরা গাড়িতে উঠেছি, জামা পরার সময় হয়নি, তাহলে আরও অনেক দেরি হয়ে যেত। সেই জন্য আমাদের গাড়ির ড্রাইভার এইভাবেই আমাদের গাড়িতে তুলে নিয়ে যাত্রা আরম্ভ করে ধীরে ধীরে। দেখুন অনেকটা রাস্তা যেহেতু যেতে হবে, সন্ধে হয়ে গেছে। পরবর্তী আমাদের গন্তব্যস্থল চিন্দ্রম টেম্পল। এইটা আমাদের দেখুন যাত্রা করেছি, পৌঁছাতে পৌঁছাতে রাস্তার মধ্যে জ্যাম থাকার জন্য ড্রাইভার আমাদের একটুখানি লেট হয়ে গিয়েছিল, 2-5 মিনিট লেটের জন্য আমরা এখানে এসে পৌঁছেছি। রাত্রির 8টা 15-র মধ্যে বন্ধ হয়ে যায়। ঠিক আমরা তার 2 মিনিট পরে পৌঁছানোর জন্য মন্দিরটা দেখতে পাইনি, এই জন্য ফিরে যাচ্ছি। আমরা পরের দিনে এই মন্দিরটা দেখে নেব। এটা কিন্তু লোকাল স্পট হিসেবেও আপনি দেখতে পাবেন, কিন্তু ড্রাইভার চেয়েছিল আমাদের এটা দেখিয়ে দেব। যাই হোক, সমস্ত যাত্রাপথটা আপনাদের দেখিয়ে দিলাম। আস্তে আস্তে ঘুরুন আর মাঝে মাঝে কিছু হালকা টিফিন খেয়ে খেয়ে পুরো ট্যুরটা কমপ্লিট করে নিলেই হলো। আমরা অবশেষে রাত্রি 9টা 9:30 নাগাদ পৌঁছেছি। সমস্ত যাত্রাপথে আমার বাংলা হোটেলে এসে গরম গরম ভাত, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, একটা সবজির তরকারি আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডাল আর সঙ্গে ডিম ভাজা দিয়ে খেয়ে আমাদের বেশ সারাদিনের তৃপ্তি পূরণ করলাম। ব্যাস এইভাবে খাওয়ার পরে একটুখানি আমরা কন্যাকুমারী সমুদ্রের ধার থেকে ঘুরে দর্শন করে নিয়ে আমাদের হোটেলে পৌঁছালাম। আজকের মতো সমস্ত ট্যুরটা আমি আপনাদের শেয়ার করলাম। আপনারা এরমভাবে ঘুরুন, আশা করি আপনাদের ট্যুরটা আর কোনো অসুবিধেই হবে না। অসুবিধে হলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগিং উইথ করবিশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।